হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আমরা যেমনটা আপনাদের সঙ্গে আমরা কথা দিয়েছিলাম যে পডকাস্ট আমরা করব মাঝে মাঝে, গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ টপিকে আমরা ডিসকাস করব আপনাদের সাথে। ঠিক তেমনি কথা মতোই এর আগে আমরা 3টে পডকাস্ট করেছি, এবার হতে চলেছে পডকাস্ট নাম্বার 4, যেখানে আমাদের সাথে থাকবেন স্বনামধন্য সিনিয়র লেখক এবং একজন কম্পিটিটিভ এক্সামের এক্সপার্ট জগন্নাথ জানা স্যার। তো জগন্নাথ জানা স্যারের সাথে আজকের এই ডিসকাশনটা এবং আজকের এই আলোচনা চক্রটা হতে চলেছে অনেক বেশি প্রোডাক্টিভ, বিশেষ করে যারা শিক্ষকতার চাকরি করতে চান। আগামীতে পিএসসি শিক্ষকতার যে গেজেট পাবলিশ হয়েছে তার নোটিফিকেশন আসবে এবং তার সাথে সাথে এসএলএসটি পরীক্ষা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। তো ওভারঅল এই এসএলএসটি, স্কুল সার্ভিস কমিশন এবং পিএসসি নিয়ে আজকের এই প্রোডাক্টিভ পডকাস্টটা আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ধরনের প্রোডাক্টিভ কন্টেন্ট পাওয়ার জন্য, যে কন্টেন্টগুলো আপনাদের উপকারে লাগে। কোনো ফালতু কথা নয়, কোনো উল্টোপাল্টা দিক নির্দেশনা নয়, একেবারে সঠিক দিক নির্দেশনা যদি আপনারা পেতে চান আমাদের সাথে জুড়ে থাকুন। তো আজকে আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য শিক্ষক জানা স্যার। তো জানা স্যারকে আমরা ওয়েলকাম জানাবো আমাদের চ্যানেলে। তো আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট রয়েছেন, গেস্ট অফ অনার, যার লেখা পড়ে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষাতে সাফল্য পেয়েছি। কয়েক শ স্টুডেন্ট প্রতি বছর যার লেখা পড়েন এবং ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি বা ক্লার্কশিপের বিভিন্ন জায়গাতে যে মানুষটার বই আমরা কলেজ স্ট্রিটের দোকানে দোকানে পেয়ে থাকি, তার প্রকাশনের থেকে তিনি পাবলিশ করে থাকেন। আজকে সেই মানুষ এবং আমাদের কম্পিটিটিভ এক্সাম স্পেশালিস্ট স্যার জগন্নাথ জানা স্যার আজকে আমাদের সাথে রয়েছেন। তো স্যারকে আমরা ওয়েলকাম করব আমাদের চ্যানেল এসডি টিউটোরিয়াল গাইডে। স্যার, আপনাকে স্বাগত। আমার আপনাকে পক্ষ পেয়ে থেকে আমরা, আপনাকে নমস্কার। নমস্কার স্যার, অত্যন্ত খুশি হয়েছি যে আপনি সময় বের করে আমাদের সাথে আজকে জয়েন করেছেন। স্টুডেন্টসদের স্বার্থে, স্টুডেন্টসদের জন্য একটা টাইম আপনি দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক, কি বলবো স্যার, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনি এক বাক্যে রাজি হয়ে গেছেন স্যার জয়েন করতে, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে। তো অনেক স্টুডেন্ট রয়েছে স্যার গতকাল থেকে আমাকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করেছে এবং ইউটিউবের কমিউনিটি ট্যাবে আমি যখন এটা পাবলিশ করি যে স্যার আসছেন আমাদের চ্যানেলে, তোমাদের কার কি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা লেখো। তো সেখানে স্যার প্রচুর প্রচুর কোশ্চেন আমরা পেয়েছি। তো আশা করি সবার সব প্রবলেমগুলো আজকে শর্ট আউট হবে, সলভ হবে আপনার তত্ত্বাবধানে। তো স্যার, আমরা রিসেন্ট যেটা দেখতে পাচ্ছি যে পিএসসির একটা গেজেট পাবলিশ হয়েছে। তো পিএসসির এই যে গেজেটটা পাবলিশ হয়েছে স্যার, সেখানে বলা হচ্ছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটা হবে। তো স্যার, এই গেজেট অনুযায়ী আপনার দূরদৃষ্টিতা কি বলে যে এই পিএসসি পরীক্ষাটা স্যার কবে নাগাদ হতে পারে, এর নোটিফিকেশনটা কবে পাবলিশ হতে পারে? এ প্রসঙ্গে যা কিছু বলবো সব আভাস, মানে পিএসসির এখন ওয়েবসাইটে কোথাও কিছু দেওয়া হয়নি। তবে যে গেজেট প্রকাশ হয়েছে সেখানে আমরা ইতিবাচক দিক ধরে নিয়ে বা পজিটিভ দিক ধরে নিয়ে আমরা এটুকু বলতে পারি, পুজোর আশপাশ হয় পরে বা আচ্ছা। আগে একটা পরীক্ষা হবে। 4ঠা জুন যদি সঠিক প্রসেসিং এ ভোট চলে, ভোট রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু বিজ্ঞপ্তি আসবে। তবে 24 সালের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, যেহেতু আগামী আর 7-8 মাস সময় রয়েছে আমাদের হাতে। 6 মাস প্লাস বললে আর ভালো হয়। আগামী 6 থেকে 7টা মাস যদি কোনো ছাত্রছাত্রী বিএড কমপ্লিট থাকে, তাদের ওকে। কিন্তু মন দিয়ে একদম পড়া উচিত। সিট পিএসসি তে কোনোবারই প্রচুর থাকে না, তারই মধ্যে এবারে সিট একটু বেশি থাকবে আমরা আশা করছি। তবে যত সিটি থাক, একটা ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে একটি সিটি প্রয়োজন। যদি সে নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তার চান্স থাকছে। প্রত্যেক সাবজেক্টেরই কম বেশি সিট থাকবে। তার এখন দিয়ে কিন্তু পড়াশোনাটা মন দেবে, একটু গভীরে ওকে গিয়ে স্যার। একটু কনসেপচুয়াল পড়াশোনা শুরু করুক, আমি একটু আশা করবো। তো স্যার, আমরা যেটা দেখতে পাচ্ছি স্যার, অনেক ক্যান্ডিডেট যেটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা আমি একটু পরে আনতাম, বাট এখনই যেহেতু আপনি বলে দিলেন কিছুটা যে বিএড কমপ্লিট থাকতে হবে। তো স্যার, রিসেন্ট ইয়ার্সে যারা বিএড অ্যাপিয়ারিং রয়েছে পিএসসি তে, কি তাহলে তারা সুযোগ পাবে না অ্যাপ্লাই করার? এখন লাস্ট ইয়ার পর্যন্ত পরীক্ষাতে বিএড কমপ্লিট ছাড় দেয়নি।
দীর্ঘদিন আচ্ছা। পরে যদি পরীক্ষা হচ্ছে বা লকডাউন পিরিয়ড অতিক্রম করে এসেছি আমরা, সেক্ষেত্রে যদি পাবলিশার্স কমিশন দপ্তর, শিক্ষা দপ্তর ভাবে যে রানিং এ দেব, সেটা কিন্তু আশা করে থাকতে হবে, কিন্তু বসা যাবেই এ কথা বলা যাবে না। তবে যাদের আচ্ছা। ফোর্থ সেমিস্টার, তাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে, তারপরেই ফর্ম ছাড়বে। তাই ফোর্থ সেমিস্টারদের বসার সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে। বাকি তিনটে সেমিস্টারকে আমি বসতে পারবেই এ কথা বলতে পারবো না দীপ্তকণ্ঠে লাইভ এসে। একটু ওয়েট করতে তাহলে হবে, যদি স্যার, দেয় তারা খুব লাকি। ওকে, তাহলে স্যার আমরা 22-24 ব্যাচ যে পেতে পারে, সুযোগ পেতে পারে, হুম। সেটা আমরা একটু হলেও ধরে নিতে পারি। নিশ্চিতভাবে আচ্ছা, বলতে বেশ। পারছি না, কিন্তু ধরে নিতে পারি। হুম। 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 আর স্যার, এটা তো সবাই জানে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট ওরকম 16 সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি হয়েছে। তারপর থেকে এসএলএসটি হয়নি। তো আপনি কি বলতে চাইবেন স্যার এই বিষয়ে? আপনার কাছে প্রচুর ইনফরমেশন, প্রচুর তথ্য থাকে। তো সেই জায়গা থেকে একটু যদি আলোকপাত করেন স্টুডেন্টসদের জন্য, যে এসএলএসটি নিয়ে কি আলোচনা চলছে বর্তমানে, বা এসএলএসটির অ্যাপ্রক্সিমেট ডেট কবে হতে পারে? 24 সালেই পরীক্ষা হবে, আমি এটুকু আভাস দিয়ে গেলাম। 25 চব্বিশ সামনে সালেই 24 পরীক্ষা হবে। পরীক্ষা হবে। এবং 2024 সালের মধ্যেই শুধু এসএলএসটি একাদশ দ্বাদশ নবম দশম তা নয়, প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগ, স্কুলের এসআই নিয়োগ এবং এসএলএসটি নিয়োগ, এটা কিন্তু প্রবল থেকে প্রবল সম্ভাবনা বলে গেলাম। যারা বিএড কমপ্লিট, যারা বিএড কমপ্লিট ক্যান্ডিডেট আমি এখানে বলবো, যারা মাদ্রাসা দিয়ে ফেলেছি ইতিমধ্যে, এসএলএসটি বিজ্ঞপ্তি একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়ে গেছে, শিক্ষা দপ্তর থেকে সেটা অগ্রী ভূমিকা নিয়েছে। স্কুল এসআই কমপ্লিট বিএড থাকলে তা দিতে দিতে পারবে। তাই বিএড ক্যান্ডিডেট মাদ্রাসা দিয়েছে, পিএসসির চান্স এসেছে, এসএলএসটির চান্স আসছে এবং স্কুল এসআই আসছে। তাই বিএড যারা কমপ্লিটেড স্টুডেন্ট, যারা বিএড কোর্স কমপ্লিট করে ফেলেছে, তাদের কিন্তু পড়াশোনার গতি একটু অন্যরকম হওয়া এখন মনে বলে আমি মনে করি। অতএব কোনো দিকে লক্ষ্য না দিয়ে একদম ভালোভাবে পড়াশোনা করা। তবে আমার একটা আবেদন থাকবে, যদি স্কুল এসআই কেউ ফর্ম ফিল আপ করে, ওখানে যে 50 নম্বর 4 যে প্রশ্ন থাকবে বা 50টা কোশ্চেন, ওখানে যে ম্যাথ গুলো থাকবে, সায়েন্স বা ইতিহাস ভূগোল সংবিধান ট্র্যাডিশনাল যে পড়তে হবে। তার ফলে কি হবে, যদি পিটি হয় ফুল সার্ভিস কমিশনের 20 সালে গেজেট অনুযায়ী, সাঁওতাল মিডিয়াম অনুযায়ী, এটা একটা বেনিফিট পেয়ে যাবে তারা, অনেকটা এগিয়ে গেল। মানে আমরা ফুটবল ক্রিকেট খেলা, টেস্ট খেলা, আমরা সেমিফাইনাল ওকে। বলতে পারি এইটা। আবার ওই চাইল্ড সাইকো যেটা পড়লে, সেন্ট্রাল টেট বা এনসিটির গাইডলাইনে যে নতুন নির্দেশিকা এসেছে জাতীয় শিক্ষানীতির পরবর্তীকালে, দেখছি যে একটা 180 নম্বর টেট নেওয়া হবে, সেখানেও কিন্তু তার সাইকোলজিতে এগিয়ে থাকবে। বা সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে এগিয়ে চলে যাবে, ইতিহাস সূত্রে ভূগোল সংবিধান গুলো পড়ে বা ম্যাথ সায়েন্স গুলো পড়ার সূত্রে। স্কুলের সাইড ফর্ম সকলে ফিল আপ করলে কি হবে, সেন্ট্রাল নিয়মে, এনসিটি নিয়মে যদি টেট হয় সেখানে বেনিফিট পাবো, যদি পিটি হয় সেখানেও বেনিফিট পাবো। অতএব স্কুল এসআই ফর্ম ফিল আপ করলে, স্কুল এসআই পরীক্ষা দিয়ে সে বটেই চাকরি পেতে পারে, প্লাস তার কিন্তু দুদিকটা অনেকটা সে তৈরি হয়ে যাবে, যে সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, ম্যাথ সায়েন্স গুলো সবই থেকে পড়তে হবে। কারণ 100টা প্রশ্ন যে স্কুল এসআই হবে, সেখানে 50টা সাইকোলজি থাকলেও 25টা মতো ম্যাথ থাকে, 25-এর মধ্যে সায়েন্স থেকে 10টা, আর্টস থেকে 10টা, ট্র্যাডিশনাল দিকে 5-7টা থাকে। ওদের প্রত্যেকটা পার্ট তার কিন্তু, যেগুলো মরিচা পড়ে যাচ্ছে বা ঝাপসা পড়ে গেছে, সেগুলো কিন্তু একটু উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে, তার কিন্তু পথ সুগম হবে। স্কুলে সাই কিন্তু সবাইকে ফর্ম ফিল আপ করতে আমি আবেদন রেখে যাচ্ছি। ফলে তার পিটি বা এনসিটি গাইডলাইন টেট কিন্তু অনেকটাই তৈরি হবে, এবং স্কুলে সাই সাইকোলজি সূত্রে সেন্ট্রাল টেটটা সে অনেকটা কিন্তু এগিয়ে যাবে, এটা বলে যাচ্ছেন। তাহলে স্যার, আমরা পর পর দেখতে পাচ্ছি যে এই 24 আর 25-এর মধ্যে একটা কনকারেন্ট সিচুয়েশন রয়েছে, যে এখানে পর পর এক্সাম গুলো আসতে চলেছে। লাস্ট কয়েক বছর যে এক্সাম গুলো হয়নি, সেগুলো 1 বাই 1 আসতে চলেছে। সুতরাং প্রস্তুতির লেভেলটাও সেই জায়গাতে স্টুডেন্টসদেরকে নিয়ে যেতে হবে। তো এবার স্যার, একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক খায়। শুধু আমি লাস্ট ইয়ার থেকে দেখতে পাচ্ছি, বা তার আগের ইয়ার থেকেও প্রচুর কমেন্ট পাই, আমাদের অডিয়েন্সটা করে, আফটার এইচএস ক্যান্ডিডেটরা স্যার আগের মতো মোটিভেটেড নেই, যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আমি চাকরি পেতে পারি, বা আমাকে মাস্টার্স করতে হবে, গ্রাজুয়েশন অনার্স নিয়ে পড়তে হবে। তার মধ্যে স্যার, এই যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী এনইপি সিসিএ যে জায়গাটা তৈরি হয়েছে, 4 বছরের গ্রাজুয়েশন, 4 বছরের অনার্স উইথ রিসার্চ অথবা অনার্স ডিগ্রি, তার সাথে স্যার রয়েছে 3 বছরের পাস্ট গ্রাজুয়েশন। তো বেশিরভাগ ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথাগত যে রেগুলার বেসিস অ্যাডমিশন নেওয়া, বা একটা জেনারেল লাইনে পড়াশোনা করা, একাডেমিক জায়গাতে আসার যে প্রবণতা কমছে, জাস্ট বিকজ অফ স্যার লাস্ট কয়েক বছর এসএসসি হয়নি। তো এখানে স্যার প্রফেশনাল ডিগ্রির চাহিদা বাড়ছে।
এটা নিয়ে স্যার আপনি কিভাবে আগামী প্রজন্ম যারা আসতে চলেছে আফটার এইচএস তাদেরকে কিভাবে আপনি মোটিভেট করবেন যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কি আগের মতো সেই চেনা ছন্দে ক্যান্ডিডেটরা দেখতে পাবে? এখানে একটা নতুন প্রজন্ম হারিয়ে যাচ্ছে শিক্ষার দিক থেকে, জেনারেল ডিগ্রি থেকে। এটা আমরা আমাদের সময় হয়তো এত অন্যান্য দিকের ওপিনিয়ন এত ছিল না, এটা আমি স্বীকার করে নিচ্ছি। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে কলেজ যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে, যেগুলো আমরা করেছি, যে কলেজ কোয়ালিফাইড করেছি, ইউনিভার্সিটি কোয়ালিফাইড করেছি। এখন অনেক নতুন নতুন ওপেনিং আসছে বিভিন্ন দিকে। এক্স্যাক্টলি। ছাত্রছাত্রীরা বিভিন্ন ভার্সিটাল ডিগ্রি করছে, করতেই পারে ভালো ডিগ্রি। তবে গ্রাজুয়েশন 4 বছর যেমন হয়েছে, একটা বিশাল অঙ্কের গোষ্ঠী, বিশাল গোষ্ঠী, যারা কিন্তু আমরা দেখতাম যে ফার্স্ট ইয়ার পড়ে ছেড়ে দিত, বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে থার্ড ইয়ার দিত না। এমনও দেখেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হয়তো অনার্স কোয়ালিফাইড, একটা হয়তো পাস কোর্সের সাবজেক্টের সাবগুলির জন্য স্যার দিল না। এইগুলো কিন্তু খুবই বেনিফিট হয়েছে, এটা বলবো। অতএব 1 বছর একটা ডিগ্রি পাচ্ছে, 2 বছর একটা ডিগ্রি, 3 বছর একটা ডিগ্রি, 4 বছর একটা ডিগ্রি। অতএব কেউ 2 বছর করে যদি কোনো কারণে পড়তে না পারে, তার ডিগ্রিটা নষ্ট হবে না। সে 2-3 বছর পরে স্বাবলম্বী হলে, বা আবার তার সংকীর্ণ জায়গাটা সে তুলে ধরতে পারে, সে কিন্তু আবার বাকি 2 বছর করে একটা, বা 1 বছর করে একটা কোর্স কমপ্লিট করতে পারবে। অতএব এই যে জায়গাটা গভর্নমেন্ট দিয়েছে, এটা নেতিবাচক দিক নয়, পজিটিভ দিক। তবে এক্ষেত্রে আমি একটু বলবো যে এখন হয়তো ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক মতো, বা সিস্টেম গুলো, রুলস রেগুলেশন গুলো হয়তো কংক্রিট হয়নি, তা আগামী দিনে হয়ে যাবে। তবে আমি একটা কথা বলি, যুব শক্তির কাছে আমার আসক্ত এটাই, বা বার্তা এটাই, যে পড়াশোনা বিমুখটা মানুষ যে হয়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ লিও টলস্টয় একটা কথা বলেছিল, আমাদের জীবনে 3টে জিনিসের প্রয়োজন: বই, বই আর বই। কিন্তু আমরা এইটাকে বাদ দিয়ে সবকিছু করছি। এটা করলে কিন্তু হবে না। জীবনে বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। আর সেই আজকে সরকার খারাপ, আজকে এই মানুষ খারাপ, সমাজ খারাপ, এই পার্টি, এই দল, এই ক্লাব, আমরা সবসময় দেখি মুখে নেতিবাচক কথাগুলো আমরা বেশি পাই। তবে আমি 1936 সালে বার্লিন অলিম্পিকে ধ্যানচাঁদ বলেছিলেন, যখন হিটলার তাকে বলল, তুমি পরাধীন দেশের নাগরিক হিসেবে খেলতে এসছো, এখন তুমি জার্মানির নাগরিকত্ব গ্রহণ করো, তোমাকে সর্বোচ্চ পুরস্কার আমি দেবো, বা তুমি যে সামরিক পদটা গ্রহণ করতে চাও আমি সেই পদটাই দেবো। তো ধ্যানচাঁদ সেটা গ্রহণ না করে হিটলারকে বলেছিল যে দেশ আমার জন্য কি করলো সেটা বড় কথা নয়, আমি দেশের জন্য কি করলাম সেটাই বড় কথা। তাই নেতিবাচক দিকে না গিয়ে এই কঠিন মুহূর্তে আমাকে শক্তভাবে থাকতে হবে। আর ইন্টেগর বিখ্যাত কথা বলে গিয়েছিল, যদি আধার না থাকে আলোর প্রতি কেন এত দীর্ঘ তিতিক্ষা, যদি ধ্বংস না থাকে সৃষ্টির হিল্লোল অর্থহীন। তাই এই কঠিন মুহূর্তকে কিন্তু নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেখবে আবার হয়তো আমরা ভালো দিন পাবো। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিল, যে একটা পাখি যখন গাছের ডালে বসে থাকে, তখন তার আত্মবিশ্বাস থাকে নিজের ডানার উপর, ডালের উপর নয়। তাই যে কোনো সময় ঝড়ের ডালটা ভাঙতে পারে, পাখিটা পড়ে মরতে পারে না। তাই এই কঠিন মুহূর্তেতেও নিজেকে শক্ত রেখে এগিয়ে যায় হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, যুবশক্তির কাছে। এটাই আমার বার্তা। অপূর্ব স্যার, অপূর্ব। আপনি একের পর এক যেভাবে এক্সাম্পল গুলো দিয়ে গেলেন এবং মহাপুরুষ মনীষীদের বক্তব্যগুলোকে একেবারে বাস্তব রূপ দান করার চেষ্টা করলেন, এর থেকে স্যার আমরা সত্যি অনেক সমৃদ্ধ হলাম। আশা করি যারা অডিয়েন্স আমাদের এখানে রয়েছেন, এই ভিডিওটা দেখছেন, এবং প্যারেন্টসরাও আপনারা আশাহত হবেন না। স্যার যে কথাগুলো বললেন এর এর বাইরে কিন্তু আর কোনো কনসেপ্ট থাকতে পারে না, অর্থাৎ সবসময় আমাদেরকে পজিটিভ থাকতে হবে। এটা কিন্তু স্যার বার্তা দেওয়ার চেষ্টা করলেন। তো স্যার, আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একটা জিনিস উল্লেখ করেছিলাম, যেটা হচ্ছে পিএসসি তো স্যার রিসেন্ট লাস্ট যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের যে সিলেবাসটা সেটা আমরা বিভিন্ন জায়গাতে ঘুরছে দেখতে পাচ্ছি। আমিও সেটা নিয়ে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি, বেসিক কনসেপ্ট। তো ধরুন আমি স্যার ইতিহাসের একজন ছাত্র। তো ইতিহাসের ছাত্র হিসেবে আমি কম্পেয়ার করলাম যে স্কুল সার্ভিস কমিশনের সাথে পিএসসি সিলেবাসের অনেকটাই পার্থক্য। তো পিএসসির এক্সামটাও স্যার হয় ইংলিশ ভার্সানে, যেটা দেখেছি লাস্ট ইয়ারের কোশ্চেন। তো আপনার স্যার কি মনে হয় যে স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতি যারা নেয় পিএসসির ক্ষেত্রে সেই প্রস্তুতির লেভেলটা কি আরো বাড়ানো উচিত, নাকি যে লেভেলে স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি নেওয়া হয় সেটাকেই মেনটেন করলে হবে? প্রশ্নের কাঠিন্য মান নিয়ে আপনি কি বলবেন? ভালো প্রশ্ন। এটা অনেক ইউটিউব চ্যানেল বা অনেক মেলে, হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে প্রশ্ন করেছে। আমি একটা কথা বলে দিই, স্কুল সার্ভিস কমিশনের 4টে পার্ট আছে: একটা প্রাচীন ভারত, একটা মধ্যযুগের ভারত, একটা আধুনিক ভারত, একটা ইউরোপের ইতিহাস। এই 4টে পার্টের 1789 থেকে 1945 ইউরোপ পার্টটা
দুটো পরীক্ষার ক্ষেত্রেই কমন। বর্তমান আমাদের স্কুল শিক্ষা যে চলছে, নবম শ্রেণীতে ইউরোপের যে পাঠটা আছে, সেই ইউরোপের বইগুলোকে সংগ্রহ করে নবম শ্রেণীর, যদি ডিগ্রি কোর্স যারা অনার্স করে এসছে বা পাস কোর্স থেকে করেছে বইগুলো চর্চা করে, ইউরোপ পাঠটা দুটোর ক্ষেত্রে সে অনেকটাই লিড পেয়ে যাবে। 90% প্লাস কিন্তু ইউরোপ পাঠে একই পড়াতে দুটো করে কভার করবে। মডার্নের ক্ষেত্রেও তাই, প্রাচীনের ক্ষেত্রেও তাই, মধ্যযুগের ক্ষেত্রেও তাই। শুধুমাত্র ফুল সার্ভিস করলে 5টা পার্ট তাকে এক্সট্রা করতে হবে পিএসসির জন্য। একটা হচ্ছে মধ্যযুগে যে আমাদের সুলতানি মুঘল যে পাশাপাশি মধ্যযুগের ইউরোপ, বিশেষ করে সার্লামেন্ট বা ক্রুসেড বা ধর্মযুদ্ধ, এই যে জায়গাগুলোকে দিয়েছে, এই জায়গাগুলোর উপর হয়তো ওনার সঙ্গে পড়ে এসেছে বা পড়ে এসেছিল, ভুলে গেছে। এইগুলোর উপরে কিন্তু আহ প্রগতিশীল পাবলিশার্সের যে বইগুলো খুব অথেন্টিক বলে আমি মনে করি, মিত্রম পাবলিশার যেটা, নির্মল চন্দ্র দত্ত, যদি ওনার বই একটু স্টাডি করতে পারো তোমরা, খুব ভালো। আমি একটা ইউটিউব করেও দিয়েছি, এর জন্য দেখলে ভালো লাগবে। নাম্বার ওয়ান। আর প্রাচীনে আমাদের যেটা মগধ থেকে হর্ষবর্ধন পর্যন্ত রয়েছে, এটা ফুল সার্ভিস সিলেবাসে রয়েছে। শুধুমাত্র ওই মেহেরগড় হরপ্পা বৈদিক যুগের পাঠটা আমাদের কাছে নেই, বাকি সবটাই ধরা আছে। তাহলে আমরা প্রাচীনের, মধ্যযুগ, আধুনিক ইউরোপ 4টে পার্ট, 70 থেকে 75% সিলেবাস পুরোপুরি পিএসসি এবং এসএলএসটির ক্ষেত্রে এক। যে 25% সিলেবাস আলাদা রয়েছে, সে আলাদা পার্টটা কিন্তু তাকে বই একটু দেখতে হবে। আমি এখানে বলে দেবো যে যে গ্রিসটা রয়েছে বা মিশর রয়েছে বা রোমান সভ্যতা বা চাইনিজ যেটা রয়েছে, এইগুলোর উপরে কিন্তু ভালো ভালো বই আছে, স্টাডি করতে পারো। তবে আমি একটা কথা বলবো, পিএসসির প্রশ্ন ইংরেজি ভার্সন হয়, ফুল সার্ভিস প্রশ্ন ইংরেজি ভার্সন হয়। ডান দিকে বাংলা থাকে বলে প্রশ্নটা ইংরেজিতে হয় সেটা আমরা ভুলে গেছি, প্রশ্ন কিন্তু ইংলিশে হয়, এটা মনে রাখতে হবে। সেই স্কুলে আমরা দেখতাম যে ম্যাপ পয়েন্টিং থাকতো, ভুলেই গেছি, শর্ট প্রশ্ন মুখস্থ করতাম, কিন্তু ম্যাপ রাইট স্যার। পয়েন্টিং অথবা শর্ট প্রশ্ন থাকতো। ঠিক তেমনি ফুল সার্ভিসের প্রশ্ন ইংরেজি ভার্সন হয়, ডান দিকে বাংলা থাকে। তবে রাইট যারা স্যার। ভালো ছেলে মেয়ে যারা পড়াশোনা করে, তারা কিন্তু ইংরেজি ভার্সন প্রশ্ন করতে অসুবিধা হবে না, যেহেতু দুটো পরীক্ষা এমসিকিউ হবে, নেট সেট হ্যাঁ। ধাঁচে হবে পরীক্ষা বলেছে। সেক্ষেত্রে যারা একটু পড়াশোনা করে অসুবিধা হবে না। তবে রবীন্দ্রনাথ বলেছিলেন যে মাতৃভাষায় শিক্ষা মাতৃদুগ্ধের সমান। একটু রাইট যদি স্যার। বাংলা ভাষায় বইগুলোকে পড়ে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করতে ফেলতে পারে, এবার পরীক্ষার একটু আগে বা এখন থেকে যদি একটু ইংরেজি ভার্সন একটু এমসিকিউ গুলো প্র্যাকটিস করে, আশা করি তারা অবগত অনেকটাই হয়ে যাবে, নিজে নিজেই পারবে। তারপরে অসুবিধা হলে আমরা তো রয়েছি, অসুবিধা কি রয়েছে, যোগাযোগ করলে একদমই তোমরা স্যার। একটু গাইড করছি, করে দিবে। একদমই স্যার। তো এবার স্যার, আর আর যেটা লাস্ট আপনার একটা সেমিনার আমি দেখেছিলাম, বেশ কয়েক বছর হয়ে গেছে। তো আপনি সেখানে উল্লেখ করেছিলেন এবং আপনি যে কনসেপ্টটা সেখানে বলেছিলেন, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি সেটা বাস্তবে ফলে গেছে, যেটা হচ্ছে সাঁওতালি মিডিয়াম, অর্থাৎ এসএলএসটির ক্ষেত্রে প্রিলিমস। তো এই প্রিলিমসের যে তথ্যটা স্যার উঠে আসছে, এই প্রিলিমসটা স্যার কিভাবে হতে চলেছে, সাবজেক্ট প্লাস প্রিলিমসের যে একটা কম্বিনেশন, নাম্বার বিভাজন কিরকম কি হতে চলেছে, বা প্রিলিমসের যে সাবজেক্ট গুলো স্যার কি কি থাকতে পারে, এটা একটা প্রশ্ন উঠছে ক্যান্ডিডেটদের মধ্যে। আর একটা যেটা প্রশ্ন রয়েছে সেটা স্যার, যে মেন পরীক্ষা তো সাবজেক্টের হচ্ছে, মেনের মধ্যে স্যার সাবজেক্টের সাথে সাথে কি কোনো ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, লাইক ইংরেজি বা বাংলা, যেটা সাঁওতালি মিডিয়ামে ছিল? এটা যদি একটু আপনি আলোকপাত করেন বিষয়টাতে। 20 সালের গেজেট অনুপাতে পিটি বা প্রিলিমিনারি টেস্ট ফাইনাল ছিল। এনসিটির গাইডলাইনে বলেছে যে প্রতিটা রাজ্যকে এই নিয়ম মানতে হবে, অর্থাৎ একটা টেট পরীক্ষা হবে। তবে এটা আচ্ছা। পরিষ্কার ধরে নিতে হবে ছাত্রছাত্রীদের জন্য, মাদ্রাসার থেকে কিন্তু পরীক্ষা একটা পুরো নতুন প্যাটার্নে হবে। কারণ এনসিটি গাইডলাইনে বলেছে যে পরীক্ষাই দিচ্ছে, প্রাইমারি, আপার প্রাইমারি বা এসএলএসটি ক্ষেত্রে, তাকে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু ক্লিয়ার করতে হবে। অর্থাৎ 180 নম্বরের টেট নতুন এনসিটি গাইডলাইনে হবে ধরে নিলাম। সেখানে বলেছে ল্যাঙ্গুয়েজ ওয়ান, অর্থাৎ বাংলা আমরা নেবো বেশিরভাগ ছাত্রছাত্রী, দুই এক্সেপশনাল ছাড়া। ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, এখানে কিন্তু 40+40 নাম্বার থাকবে। তার মধ্যে 20 নম্বর পেডাগজি ওরিয়েন্টেড, 20 নম্বর গ্রামার ওরিয়েন্টেড, এটা পরিষ্কার মেঘে নিতে হবে। অতএব চাইল্ড সাইকোলজি, বাংলা ইংলিশ আমরা টেটের ক্ষেত্রে দেখতাম 30 করে 90, সেখানে ল্যাঙ্গুয়েজ 1 2 তে দেখছি 40 40 80, আর চাইল্ড সাইকোলজিতে 20 নম্বর রেখেছে, মোট 100 নম্বর এখানে নিয়ে নিচ্ছে। আর টেটের পরিধিটা বেরিয়ে করেছে 180 নম্বর। বাকি যে 80 নম্বরটা আছে, সেখানে দুটো পেপার ওরা চুজ করতে দেবে, 5টা পেপার সর্বোচ্চ, মিনিমাম 3টে, জানাবে সেটা অথেন্টিক। 3টে পেপার দিলে দুটো চুজ করতে হবে, 5টা দিলেও দুটো চুজ করতে হবে ফর্ম ফিল আপের সময়। যে দুটো পেপার চুজ করবে সেখানে 40 করে স্কোর থাকবে, 40 40 80, এই হচ্ছে 180 নম্বরের টেট। সেখানে 60% যদি কোয়ালিফাইড পায়, মার্কস পায়,
তাহলেই তবে তার সাবজেক্ট খাতা বা মেন খাতা থেকে হবে। অর্থাৎ নেটসের ধাঁচে পরীক্ষা নেওয়া হবে, মানে কি নেটসের লেভেলের প্রশ্ন হবে, নেটসের মানে পড়াশোনা করতে হবে। নেটসের যেমন জেনারেল পেপার কাম সাবজেক্ট পেপার থাকে, 2012 সালেও দেখেছিলাম একটা 90 নম্বর টেট হয়েছে, তারপর সাবজেক্ট, মানে দুটো পেপার পরীক্ষা দিয়ে তোমাকে চাকরি পেতে হবে, মাথায় গেঁথে নিতে হবে, পরিষ্কার ভাবে দেখে নিতে হবে। তো পিএসসি আমাদের যেটা গতবারে নিয়েছিল, এইবারও শুধু সাবজেক্ট সিলেবাস দিয়েছে। যদি এনসিটি নিয়ে পরীক্ষা নেয় তাহলে কিন্তু এখানেও যে টেট হবে না বা পিটি হবে না, কোথাও কিন্তু পিএসসি কোথাও কিন্তু বলেনি, না, আমাদের ওয়েট বলেনি করতে স্যার। হবে। তবে আমরা সাবজেক্টটা দেখতে পারবো, এনসিটি নিয়ম মেনে যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু 180 নম্বরের টেট হতে চলেছে। সেখানে দুটো পেপার, বেশিরভাগ ছেলে মেয়ে ইতিহাস ভূগোল রাখবে, যেখানে 40+40। যারা ভূগোল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, ইতিহাসটা বেশি করে পড়াশোনা করো। যারা ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছো তারা ভূগোল বেশি পড়াশোনা করো। কারো হয়তো রাষ্ট্রবিজ্ঞান বা সংবিধান খুব ভালো লাগে, লাগতেই পারে, কারো হিউম্যানিটিস খুব ভালো লাগে, এবং পেপারের অপশন দিবে দেখতে পারো। তবে ইতিহাস ভূগোল সংবিধানটা পড়লে তার যদি আহ টেট হয়, তার সোশ্যাল স্টাডিজটা কাজে লেগে যাবে। আবার পিটিতেও কিন্তু তিনটে পেপার একটা ভীষণ ভালো প্লে করবে, ভাইটাল প্লে, ইতিহাস ভূগোল সংবিধান। তাই যাদের যে সাবজেক্ট, যদি পল সায়েন্স কারো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট হয়, সে ইতিহাস ভূগোল এখন দিয়ে পড়া শুরু করতে পারে সাবজেক্টের পাশাপাশি। যদি ইতিহাস করে ক্যান্ডিডেট হয়, সে কিন্তু ভূগোল সংবিধান পড়াপড়ি করতে পারে। আর বাংলা ইংলিশের অন্তত পেডাগজিটা, সাইকোলজি গুলো আমরা দেখে নেবো, কিন্তু বাংলা ইংলিশ গ্রামার যদি একটু এখন চর্চা করে রাখতে পারে, ভীষণ ভাবে কিন্তু সে হেল্প পেতে পারে এখন থেকে। অর্থাৎ আমি একটা ছাত্র যদি ধরে নিলাম, অনেক ম্যারিড বাচ্চা আছে, বয়স্ক, আমি ধরে আমি তাদের উদ্দেশ্যেই বললাম যে স্যার আমি সকাল সন্ধ্যে দুপুর রাত করে আমি 4-5 ঘন্টা সময় পাই। আপনি অন্তত ঠিক করে নিন যে 30 দিনে আমি 30টা ঘন্টা, 30 দিনে আমি 30 ঘন্টা বের করব। প্রতিদিন আমি 1 ঘন্টা করে ইতিহাস, 1 ঘন্টা ভূগোল পড়বো, আগে গেলাম। বাকি সময়টা আমি সাবজেক্ট পড়বো। সাবজেক্ট পিএসসি দিক, এসএলএসটি দিক। তাহলে মগধ থেকে হর্ষবর্ধন পর্যন্ত লিঙ্ক, মানে মগধ বা সরোজমজন পদ বা জৈন বৌদ্ধ বা কুষাণ মৌর্য গুপ্ত, এই পিরিয়ড গুলোকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়বো, ভালো করে মনে থাকবে। আমি একটা বই কিনে ফেললাম, শুধু এমসিকিউ শর্ট প্রশ্ন প্র্যাকটিস করলাম, কনসেপ্ট না, তা কিন্তু হবে না। আমার বাবা বলতেন, দেখো বাবা, তুমি যদি নিজে উপার্জন করে চাল কিনে ভাত সিদ্ধ করে খাও, সে ভাত ফেলবে না, সে ভাত মোটা চাল হলেও মিষ্টি লাগবে। আর ভাত বেশি হয়ে গেলে জল দিয়ে রাখে, পরে সকালে খেয়ে নেবে, মনে রাখবে নিজের কি উপার্জনের চাল হয়। আর বাবার কেনা চালের ভাতটা ভালো নয়, ভাতটা মোটা, খাবো না, ফেলে দাও, এরকম করবে। অতএব তুমি যদি নিজের কেনা চালে ভাত ফোটাও, তাহলে সে ভাত মিষ্টি লাগবে। তাই তুমি নিজে যদি পড়ে সেগুলোকে গোছ করে নিতে পারো, সেটা কিন্তু খুব ভালো বলে আমার মনে হয়। তো এখন থেকে কয় পরীক্ষা হবে, কত নম্বরে হবে, সেটার থেকে আমার বড় কথা যে এখন ইতিহাস ভূগোল সংবিধান, বাংলা ইংলিশ গ্রামারের পাশাপাশি আমি সাবজেক্ট টপিক গুলো, যে ফরাসি বিপ্লব বা নেপোলিয়ন বোনাপার্ট বা ভিয়েনা কংগ্রেস বা জুলাই বিপ্লব, এখন ডিপে গিয়ে পড়াশোনা করব। এবং যখন জুলাই বিপ্লব পড়বো, কলকাতার শহীদ মিনারের মাঠে পতাকা তোলা হয়েছে, সে গল্পগুলো পড়বো। আমার এইটুকু বক্তব্য, মানে একদম যখন পড়বো আমি তো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করব। তাহলে কিন্তু খুবই জায়গা তৈরি হয়ে থাকবে। মানে আমি 9-10 পরীক্ষা দেবো, পাস করছে গ্রাজুয়েট, মানে নিজেকে প্রথমেই কিন্তু রুগ্ন বা দুর্বল ভেবে পড়া চলবে না। আমি পারবো, আই ক্যান ডু। নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলেছিল, ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ পুলিশ ডিকশনারি। অসম্ভব একটা শব্দ, যেটা দেখা যায় মূর্খের অভিধানে। যেহেতু আমরা কেউ মূর্খ নয়, সামান্য একটা পড়াশোনা করেছি, ন্যূনতম যোগ্যতা অর্জন করেছি, তাই আমাদের কাছে এভরিথিং ইজ পসিবল, সবকিছু সম্ভব, আমার এটা মনে হয়। তো এখান থেকে স্যার আমরা একটা কনসেপ্ট পেলাম, যেটা যে 180 মার্কসের টেট যদি আসে, যেটা আসতে চলেছে আগামীতে, সেখানে কেমন কিভাবে বিষয়গুলো থাকতে পারে, এটা খুব উপকারে লাগলো সবার স্যার। আশা করি আমাদের টোটাল বাংলা ফিল্ডে কোনো চ্যানেলে এখনো পর্যন্ত এটা নিয়ে ডিসকাস হয়নি। আপনি আজকে সেই বিষয়টা ডিসকাস করে ক্লিয়ার করে দিলেন সবাইকে। তো এবার স্যার আমার যেটা বক্তব্য রয়েছে যে প্রিলি বা টেটের জন্য এবং সাবজেক্টের জন্য, তাহলে স্যার ক্যান্ডিডেটরা কিভাবে বিষয়টাকে ব্যালেন্স করবে? আপনি তো সেটা বলে দিলেন স্যার, যে ইতিহাস ভূগোল ব্যালেন্স করে পড়তে হবে, যার পল সায়েন্স থাকবে, বা তার সাথে সাথে সাবজেক্টটাকেও প্রত্যেকদিন অন্তত 2 ঘন্টা করে দেখতে হবে মিনিমাম। তো হুম। এবার স্যার অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ডিট্যাচ হয়ে রয়েছে, ভেবেছিল সাবজেক্টের উপর ভিত্তি করে পড়াশোনা করে এক্সাম দেবে, তারা কিন্তু যথেষ্ট ব্যাকফুটে রয়েছে স্যার। এটা বা আমি বা আপনি, আমরা এটা উপলব্ধি করতে পারছি। আশা করি কমেন্টেও প্রচুর মানুষ কিন্তু জানাবে জিনিসটা, যে দাদা আমাদের এই সিচুয়েশন রয়েছে, আমরা এখন কি করব। তো আবার স্যার তাদের জন্য প্রস্তুতির কি মাস্টার স্ট্রোক আপনি দেবেন? মাস্টার স্ট্রোকস বলে কোনো তো কিছু হয় না, এখন একটাই কাজ হচ্ছে, পড়াশোনা শুরু করতে হবে তাকে। মানে যে অনার্স করেছিল, পাস কোর্সে গ্রাজুয়েট করেছিল বা এমএ করেছিল,
তাদের ক্ষেত্রে কিন্তু একটু খাতাগুলো খুলে পড়তে হবে। তবে এক্ষেত্রে যারা টিউশন করে, খুব হুম। মানে অধ্যবসায় করে সাধনা করে যারা পড়াশোনা করায় ছাত্রছাত্রীদের 9, 10, 11, 12-এ, তারা কিন্তু অনেকটাই মসৃণ জগতে আছে এবং ঝাঁ চকচকে জায়গায় রয়েছে, এইটুকু বলা। স্যার। তবে কিন্তু আমার আবেদন, আহ, এখনকার প্রজন্মের যে পড়াশোনার ট্রেন্ডটা দেখে দিয়েছে, আমরা দু দু নম্বর হয়তো কোনো অধ্যায় থেকে 18টা আছে, সেখানে আবার বেছে বেছে দিয়ে দিয়ে দিচ্ছে। মানে আমরা রাইট, সাজেশন কম্পিটিটিভলি দেখি বেসড। যে সাজেশন, ওইগুলো কিন্তু করলে তুমি দিবালোকে হেরে যাচ্ছ, ওইটা তুমি মাথায় গেঁথে নাও, একদম করবে না। মানে থ্রোলি কিন্তু পড়াশোনা করে যাবে, যার কাছে যে বই আছে সেগুলো থ্রোলি কিন্তু পড়াশোনা করতে হবে, বুঝতে হবে। এবং লাল পেন সবুজ পেন দিয়ে মার্ক করে রাখা জিনিসগুলো একটু করে পড়াশোনা করা, আমি দুটো শব্দ বললেই ক্লিয়ার হয়ে যাবে। এখনকার যুবশক্তি পড়াশোনা করে, লেখাপড়া করে না। লেখাপড়া করতে হবে, লিখে লিখে পড়তে হবে, লেখাপড়া। কিন্তু আমরা শুধুই এখন পড়াশোনা করি, পড়ছি আর শুনছি, কিন্তু লিখছি না আর। কিন্তু না লিখলে এবং ওই মার্কশিট ধরে যে 1.5 ঘন্টা আমি 100 প্রশ্ন নামাবো, যদি প্র্যাকটিস করতে লাগো, দেখবে চেষ্টা করতে করতে তুমি জায়গায় চলে যাবে। কিন্তু লেখাপড়া করার চেষ্টা করো, পড়াশোনা বেশি করার দরকার নেই, লেখাপড়া করতে হবে। ওদের লেখা প্র্যাকটিস করলেই বানান ভুল, শব্দ চয়ন, এবং দেখবে তার মধ্যে একটা ধারণ ক্ষমতা বাড়ছে। আর একটা বলি, আমরা ইউটিউব দেখি, নেট দেখছি, বিভিন্ন ভিডিও দেখছি, এটা 2 ডাইমেনশন, চোখে দেখছি, ব্রেনে গাচ্ছি, কিছু গাঁথলো, কিন্তু এটা কিছুদিন পর থাকবে না। যখন সে রাইট বই স্যার। পড়বে, 3 ডাইমেনশন, বইয়ের একটা ওজন তার মাথায় গাঁথে, এবং বই যখন সে পড়বে, সে অনেকটা তার বোঝার সুবিধা হবে জিনিসটা কিভাবে বলছে না বলছে, লাইনটা হবে। তাই বই পড়ার অভ্যাস কিন্তু মানুষকে বাড়াতে হবে, এটা কিন্তু প্রত্যেকের আবেদন। কারণ আমি দেখেছি কলেজ স্ট্রিটে সবচেয়ে এখন রুগ্ন শিল্প কলেজ স্ট্রিট, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট দেখছি প্রচুর পরিমাণে রমরমিয়ে বাজার। কারণ এপিজে আব্দুল কালাম আর একটা আক্ষেপ করে বলেছিল যে আমাদের দেশ সেই দেশ যেখানে জুতো বিক্রি হয় এসি রুমে, বই বিক্রি হয় ফুটপাতে। তাই দুর্নীতিবাজ 5 তলায় থাকবে, শিক্ষিত লোক রাস্তার ধারে থাকবে, এপিজে আব্দুল কালাম বলে গেছিল। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে, এবং আমরা আগামী দিনে যুবশক্তিকে বার্তা দেব যে বই পড়ার তুলো কিন্তু কিছু নেই, বই পড়াশোনা করতেই হবে, নাহলে তুমি টিকে থাকতে পারবে না। একদমই স্যার। তো স্যার, আমার এবার একটা প্রশ্ন রয়েছে যেটা স্টুডেন্টসদের প্রায়শই জানার থাকে যে শুরু তো করেছি, বাট গাইডেন্স পাবো কিভাবে? তো আপনি যদি স্যার ওদেরকে একটু একেবারে বিগিনিং লেভেল থেকে কিভাবে মনস্থির করে পড়াশোনাটা করতে হবে, বা কোন কোন বই তারা পড়তে পারে, বিশেষত স্যার আমরা যদি ইতিহাস নিয়ে আলোচনা করি, অন্যান্য সাবজেক্ট তো রয়েছে, যেহেতু আপনি ইতিহাসের সমস্ত যে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে, বা আপনি একজন নিজে ইতিহাসের শিক্ষক, তার সাথে সাথে একজন ছাত্র বটে, আপনার রিসার্চের স্তর রয়েছে, প্রচুর পাবলিকেশনস আপনার এই মুহূর্তে রয়েছে বাজারে, প্রচুর বই আপনার কিন্তু আসে। আমরা দেখেছি আপনার বই পড়েই তো স্কুল সার্ভিস কমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা কনসেপ্ট আমরা পাই। তো কিভাবে স্টুডেন্টসদেরকে আপনি গাইড করবেন সেই বিষয়টাতে? আমি প্রথমে বলি, ফুড সার্ভিস কমিশনের যে সিলেবাস বা পিএসসি যে সিলেবাস, মেজর টপিক 40খানা মতো আমি বের করেছি, টপিক 40টা। পার টপিক সে যদি 2 দিন করে পড়াশোনা করে, তাহলে 80 দিন বা 90 দিন, 3 মাসের মধ্যে সে মাথায় গাঁথতে পারুক নাই পারুক, অন্তত সে একবার রিডিং দিতে পারবে। অর্থাৎ সভ্যতাগুলো, হরপ্পা মহেঞ্জো সিন্ধু সভ্যতাগুলোর উপর 2 দিন আমি রিডিং দেবো। বৈদিক যুগ বা জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা মৌর্য যুগ বা কুষাণ যুগ বা গুপ্ত যুগ, টপিক গুলো সুন্দর করে সাজিয়ে নেবো আমি একে। বা আমি সুলতানি যুগের দাস খলজিৎ তুগলক সৈয়দ লোদী, এদিকে বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত, বা বিজয়নগর বাহমনি, ইলিয়াস শাহ হোসেন সাহেব, বিজয় ভক্তিবাদ সুফিবাদ, এইগুলো কোম্পানির আধুনিক ভারতবর্ষে যখন আসবো, তখন যদি আমরা ভাইসরয়, গভর্নর জেনারেল গুলো ভালো করে দেখে নিই, আইনগুলো বিশেষ করে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, বিভিন্ন ভারত শাসন আইনগুলো, চার্টার অ্যাক্ট গুলো ভালো করে দেখে নিই। আমরা সিপাহী বিদ্রোহ, কংগ্রেস, স্বদেশী বয়কট, বঙ্গভঙ্গ, গান্ধী যুগটা ভালো করে দেখবো, সুভাষচন্দ্র বসু, এবার কৃষক আন্দোলন বা নৌ বিদ্রোহী পাঠগুলো একবার চোখ বুলিয়ে নিতে পারো। তারপরে নবম শ্রেণীতে যে ধর্মীয় আন্দোলন গুরুত্ব দিয়েছে, পত্রপত্রিকা, নারী আন্দোলন, এই টপিক গুলোকে ধরে ধরে, যে আজকে আমি নারী আন্দোলনটা ভালো করে পড়বো, আজকে পত্রপত্রিকাগুলো ভালো করে পড়বো, বাকি সুভাষচন্দ্র বোস ভালো করে পড়বো, খুঁটিয়ে খুঁটিয়ে। মানে বেসিক জায়গাগুলো কিন্তু নয়। আমার এইটুকু করে আবেদন যে সিপাহী বিদ্রোহের সময় আহ, যে প্রতীকটা ধার্য হয় তার উপর ডিপেন্ড করে চলেছিল, আমরা এগুলো কম বইয়ে পাই। যে পদ্ম এবং রুটি যার উপর ডিপেন্ড করে চলেছিল, যে পদ্ম ফুলের মধ্যে একটা সৌজন্য খাদ্য তৈরি করা হবে, এক মানুষ অন্য মানুষের খাবার প্রদান করবে, তার ফলে সৌভাতৃত্ব গড়ে উঠবে। অতএব এই যে পদ্ম রুটির একটা গল্প রয়েছে, প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল। মানে যখন আমি পড়বো, তখন যেন খুঁটিয়ে খুঁটিয়ে আমি একটু পড়াশোনা করি, আমার একটু আবেদন রইলো। মানে শুধু বেসিক পড়ে চলে যাবো তা নয়, একটু গভীরে গিয়ে পড়বে।
কারণ একাডেমিক পার্টে যখন পড়াশোনা করেছি বা করি, এখন ছাত্রছাত্রী করে যারা, তাদের কিন্তু একটা এগিয়ে যাওয়ার থাকে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার মূল মন্ত্রটা হচ্ছে তোমাকে বাদ দিবে, ওরা রিজেক্টেড করবে তোমাকে, রাইট স্যার। তোমাকে সেখানে টিকে থাকতে হবে। এই আর কি। দুলালের তালমিজরির আর মানে হচ্ছে ভালো চিহ্ন, এখানে কিন্তু আর মানে রিজেক্টেড, এটা মাথায় রাখতে হবে। রিজেক্টেড, তাই একটা অত্যন্ত নিজেকে টিকে জরুরি থাকতে গেলে সিম্বল আর। তো স্যার, এবার আমরা যদি একটু আলোকপাত করি স্যার, আপনার নিজের অনেকগুলো বই প্রকাশ হয়েছে অলরেডি বা আগামী দিনেও হতে চলেছে। তো স্টুডেন্টরা যদি একদম প্রাইমারি লেভেল থেকে হিস্ট্রি, আমি যদি অন্যান্য সাবজেক্ট অবশ্যই থাকছে সাথে, সেই সাথে আমরা যদি ইতিহাসের প্রস্তুতি পর্ব দেখতে চাই, তাহলে স্যার কোন বইগুলো স্টুডেন্টসদের জন্য ঠিকঠাক হবে, স্টুডেন্টসদের জন্য নলেজেবল হবে, সেটা যদি আপনি একটু বলেন স্যার, একটু গাইড হয় স্টুডেন্টসদের জন্য। আমি একটা বই প্রথমে বলবো, আমার যে নেটসের ভারতের ইতিহাস বইটা আছে, বেঙ্গলে সবাই পড়ে বইটা, সবাই, মানে ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্টরাও পড়ে, অনেক সুনামধন্য মানুষেরাও পড়েন, অধ্যাপক পড়েন, কথা হয়, যোগাযোগ হয়। তো ওরা যদি, ছাত্রছাত্রীরা যদি এক মনে ওই নেটসের বইটা স্টাডি করতে পারে, আমার মনে হয় খুব ভালো হবে। ওই বইয়ে যা টপিক গুলো ধরে ধরে আলোচনা করা আছে এবং যে লেভেলের ডেটা গুলো দেওয়া রয়েছে, যদি মন দিয়ে খুব পড়াশোনা করতে পারে, ভীষণ হেল্পফুল হবে, খুব হেল্পফুল হবে। আর আর এবং স্যার, করতে গিয়ে কোনো অসুবিধা হলেও যোগাযোগ করলে আমি বলে দেবো কিভাবে কি স্টার্ট করতে হবে। যারা ভালো ছিল অবশ্যই তো স্যার। ভালোই, যারা একদম অবশ্যই, গ্রামীণ পরিবেশে বাস করে, তাদের জন্য আমি রয়েছি। অবশ্যই স্যার, আপনি যেভাবে আমাদের সাথে রয়েছেন বা আপনাকে আমরা ডাকলেই যেভাবে আপনি আমাদেরকে স্নেহের সাথে দেখেন এবং যতটা পারেন আপনি আপনার মানে মন প্রাণ উজাড় করে হেল্প করার চেষ্টা করেন আমাদেরকে, আমাদের অডিয়েন্সদের জন্যও কিন্তু স্যারের সেই দরজা সবসময় খোলা রয়েছে। স্যারের অলমোস্ট 2 দশকের ওপর, কিন্তু প্রায় 20 বছর স্যার কিন্তু এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন, অর্থাৎ ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স পড়ানোর যে জায়গা বা কোচিং যে জায়গা রয়েছে বা গাইডেন্সের যে যে জায়গা রয়েছে, কম্পিটিটিভ ফিল্ডে স্যার রয়েছেন। বিভিন্ন স্টুডেন্টসরা স্যারের থেকে পড়াশোনা করেছে, আজকে তারা অনেক ভালো ভালো জায়গাতে রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আসবো, সাকসেসিভ যে স্টেজগুলো রয়েছে অনেক ক্যান্ডিডেটের। তো তোমরাও কিন্তু স্যারের কাছ থেকে সেই হেল্প পেতে পারো। আমি অবশ্যই স্যারের যে যোগাযোগের ঠিকানা বা স্যারের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর শুধু তাই নয়, আজকে তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে যেমন আমাকে এবং স্যারকে একসাথে দেখছো, স্যার আমাদের আমন্ত্রণে আজকে আমাদের সাথে জুড়েছেন, তেমনি স্যারেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, অল বাটন, যাতে করে স্যারের প্রত্যেকটা ক্লাস এতটাই ইফেক্টিভ হয় প্রত্যেকের জন্য। আমি তো ব্যক্তিগতভাবে স্যারের প্রত্যেকটা ক্লাসই কিন্তু ফলো করি, তো সেটা তোমরা সেখান থেকে পাবে, বেনিফিটেড হবে। এবং স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, তোমরা চাইলে সেখানেও জয়েন করতে পারো। তো স্যার আমাদের সাথে রয়েছেন, এটাই বলার, এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, স্যার সবসময় আমাদের সাথে রয়েছেন। তো স্যার আপনি কি বলতে চাইবেন ক্যান্ডিডেটদের জন্য, যে আপনি তাদেরকে বা আজকে হয়তো তারা আপনাকে আমাদের চ্যানেলের থ্রু দিয়ে লাইভ দেখছে, বাট অলরেডি তারা কিন্তু আপনার বই ঘরে ঘরে হয়তো কিনেও রেখেছে, এতদিন আপনাকে তারা বইয়ের পাতাতে দেখেছে, পৃষ্ঠাতে দেখেছে, আপনার নাম আজকে সরাসরি সামনে দেখলো, আপনি কি বলতে চাইবেন তাদের জন্য? না, বলা বলতে আমি একটা কথাই বলবো। আমি পশ্চিম মেদিনীপুর ঘাটালের একদম গ্রামের এক ছেলে। আমি জন ঘাটতেও গেছি, লোকের মনে পড়ে আমার দিনগুলো, সেগুলো আমি আত্মজীবনীতে লিখবো নিশ্চয়ই। তবে অবশ্যই দেখেছিলাম স্যার, যদি কেউ সৎ পথে অপেক্ষা রইল। পরিশ্রম করে, সৎ পথে যদি কেউ পরিশ্রম করতে পারে, সে দাঁড়াবে, এটুকু বলে গেলাম। সৎ পথে, আর রাতারাতি বড় হতে গেলে তাকে লড়াইয়ের টিকিট কাটতে হবে। আর যদি কেউ ধৈর্য ধরে পড়াশোনা করে, তাহলে সে কিন্তু ফল পাবে। আমি এইটুকু বলে গেলাম। ধৈর্য ধরে পড়াশোনা করে পড়ে যেতে হবে, এবং যখন সে পড়বে, মানে এই এই ফোনের জগতে এসে আমি দেখেছি, পড়তে পড়তে ফোন ধরছে, ফোন করছে, রাইট। হ্যাঁ বল ফ্রি আছে, এসব করলে কিন্তু হবে না। যখনই পড়তে বসবো, তখন কোনো শক্তি আমাকে বিরাজ করতে পারবে না। আমি এই টপিকটা বুঝবো এবং ভালো করে পড়বো। আর বই কেনার প্রতি ন্যাক থাকতে, ভালোবাসা থাকতে হবে। আমরা এখনো ব্যক্তিগতভাবে, যে যদি কেউ আমার পাবলিকেশনে আসে বা আমার বাড়িও আসে, দেখবে যে কত হাজার বই আছে বাড়িতে আমার, বিভিন্ন কাউন্টারে। আমি খুব পড়তে ভালোবাসি প্রচুর। আমি মানে স্যার, লেখক, গবেষক, ওসব ফালতু কথা। আমি স্টুডেন্ট একজন, প্রচুর পড়াশোনা করি আমি রেকর্ড পরিমাণে। এবং প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে সেই পড়ার আমন্ত্রণটা রইল, যে পড়াশোনা করলে কিন্তু খুব সহজেই নিজেকে মেলে ধরতে পারা যায়। মাধ্যমিকে পি ডিভিশন, সেকেন্ড ডিভিশন, উচ্চ মাধ্যমিকে পি ডিভিশন ছাত্রছাত্রী
এখন ওয়ার্ল্ডে কাঁপাচ্ছে, তারা কিন্তু জায়গাটা ধরে নিতে পেরেছে। তো সবার কাছে আবেদন, অর্থনৈতিক যন্ত্রণা আপনাকে বড় করবে। আপনার টাকা নিয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ মানে পাজল হবেন না। আমার ধনী টাকা আছে বলে আমি বড় হবো, এইসব মানসিকতা ভুল। আপনি বইকে ভালোবাসুন, অনেক বড় হতে পারবেন। একটা প্রবাদ আছে, গাছের গুরুত্ব জানলে ঔষধ হয়, না জানলে জ্বালানি হয়। তো বইয়ের গুরুত্ব জানলে আপনি বড় হবেন, না জানলে কিছু করতে পারবেন না লাইফ টাইম। বইকে ভালোবাসুন, এগিয়ে যান। ওকে। একদমই স্যার। তো আজকে এতক্ষণ আমরা এই পডকাস্টটা কন্টিনিউ করলাম শুধুমাত্র অডিয়েন্সদের স্বার্থে, অডিয়েন্সদের জন্য স্যার আজকে এসেছিলেন। প্রত্যেককে জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আমাদের এসজি টিউটোরিয়াল গাইড পরিবারে আশা করি স্যারকে আবারও পাবো। স্যারের আরো প্রচুর বই রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। এবং স্যারের এই বইগুলো, যেগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। অ্যামাজন ফ্লিপকার্টের পাশাপাশি তোমরা কলেজ স্ট্রিটের বিভিন্ন স্টোর রয়েছে, সেখান থেকে গেলেও কিন্তু পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, স্যারের আহ, মাঝে মাঝে বিভিন্ন রকমের স্যার কিন্তু স্টুডেন্টসদের স্বার্থে যদি কিছু ডিসকাউন্ট থাকে সেটাও কিন্তু স্যার অ্যানাউন্স করে দেন যে এই বইটার এত দাম রয়েছে, এই বইটা কিন্তু এত কমে পাওয়া যায়। তো সেই জিনিসগুলোর জন্য অবশ্যই স্যারের সাথে তোমাদের কানেক্টেড থাকতে হবে, স্যারের গ্রুপে থাকতে হবে, যাতে তোমরা জিনিসগুলো দেখতে পাও। ইভেন বর্তমানে আমরা দেখেছি আমাদের রাজ্যে, আমি নাম নেব না, প্রচুর কোচিং এর রমরমা রয়েছে। তার মধ্যেও স্যার অনেস্টির সাথে স্টুডেন্টসদের জন্য যা করে যাচ্ছেন, এটা আমাদের কাছে সত্যি একটা বিরাট বড় পাওনা। তো স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর আপনাকেও ভাষা নেই। অনেক অনেক আপনি নমস্কার আপনি জানাই। আপনি এলেন, আমাদের সাথে জুড়লেন। আবার স্যার আসবেন, আমন্ত্রণ রইল আবারও একবার। ভালো থাকবেন স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, এবং স্যারের নাম্বার থাকবে, স্যারের ইউটিউব চ্যানেলের লিংক থাকবে। আপনারা স্যারের সাথে কিন্তু সরাসরি কথা বলে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই।